दिल में दो रंग के धागे हैं बंध जाने दे अब उनको कह दूंगा एक दिन मैं तुझे जो कहना है अब मुझको Give me no no koni ho yakotu wa kisenu Solera kama supari no washimu so রাত ৯টায় যাত্রা শুরু করি আরামবাগ বাস কাউন্টার থেকে। বাস তার সময় থেকে প্রায় আধা ঘন্টা দেরিতে এসেছিল। সবাই আমরা বাসে উঠে পড়েছিলাম। সবাই মিলে বাসে একটা ছবিও তুলে ফেলেছিলাম। থেকে বের হওয়ার পরেই বাস অনেক দ্রুত চলা শুরু করলো, যেহেতু রাস্তায় কোনো জ্যাম ছিল না। প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিতে বাস চলছে। পরদিন সকালে আমরা খুবই তাড়াতাড়ি বান্দরবান পৌঁছে গিয়েছিলাম। যেহেতু সকালবেলা, সেহেতু আমাদের কিছুটা ফ্রেশ হওয়া লাগতো, তাই আশেপাশে দোকান খুঁজতেছিলাম। ফ্রেশ হয়ে সবাই পরোটা এবং ভাজি নিয়ে বসে পড়লাম সকালে নাস্তা করার জন্য। নাস্তা করা শেষে বোগা লেকের জন্য আমাদের গাড়ি ঠিক করতে হবে। এই যে ইয়াসার ইয়াসার বিদায় সামিন ইয়াসার উদ্দেশ্যে গাড়ি চলা শুরু হওয়ার সাথে সাথে সবাই অনেক উৎফুল্লে মেতে উঠল। গাড়িটা খুবই সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিল, চারপাশে সবুজ এবং পাহাড়ের খাদ দেখা যাচ্ছিল। চলতে চলতে গাড়ির সবুজ অরণ্যের মাঝখানে যেন হারিয়ে যাচ্ছিল। তোমায় চেয়েছি পুরোটা, তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুড়ে যায় এমন সাধের পৃথিবীতে। পাহাড়ি রাস্তা বেয়ে চাঁদের গাড়িটি আস্তে আস্তে উঠতে থাকলো। মূল ছায়ার মাঝে আঁকাবাঁকা পথ যেন আমাদের হাতছানি দিচ্ছিল। ঘন বাতাসের তীব্র হাওয়া আমাদের প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল। কোনো রকমের কথাই শোনা যাচ্ছিল না চারপাশে। নিরাপত্তাজনিত কারণে এখানে পর্যটকদের এনআইডি কার্ডের কপি সংগ্রহ করা হয়। বিষয়টি আমরা আগেই জানতাম, তাই আমরা অলরেডি ঢাকা থেকে সবারই এনআইডি কার্ডের ফটোকপি করে নিয়ে এসেছিলাম। তাই আমরা একটি জায়গায় ক্যাম্পে থেমে আমরা আমাদের এনআইডি কার্ডের কপিগুলো জমা দিয়েছিলাম। সেখানে কিছুটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম যাত্রাপথে বিরতি হিসেবে। আমরা আবারও আমাদের যাত্রা শুরু করেছিলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। একটা জায়গায় এসে আমরা একটু খানিকটা বিশ্রামের জন্য থেমেছিলাম, কিছুটা গল্প গুজবও সেরে নিলাম সেই মুহূর্তে। শীঘ্রই আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। ধীরে ধীরে আমরা আরো পাহাড়ের উপরে উঠতে থাকলাম। তীব্র রোদের কারণে আমাদের সবারই কাহিল অবস্থা। পানি খাওয়ার জন্য আবারও থামতে হলো। এখানে আমরা কিছুটা লেবু শরবত খেয়ে নিয়েছিলাম একটা দোকানের সামনে এসে। পাহাড়ি পথে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা একসময় আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এখানে এসে চারপাশের প্রকৃতিটা দেখে সত্যি অবাক হয়ে গেলাম। স্রষ্টা খুবই সুন্দর করে এই দুনিয়া বা পৃথিবীকে সাজিয়েছেন। এখানে আপনারা থাকার জন্য পেয়ে যাবেন কিছু ভাড়া করা কুটির। এই কুটিরগুলোতে কোনো রকমের বিদ্যুৎ নেই, শুধুমাত্র কিছুক্ষণের জন্য তারা সোলার প্যানেল থেকে বিদ্যুৎ দেয় ফোন চার্জ করার জন্য। বিদ্যুৎ না থাকা সত্ত্বেও আমাদের কোনো রকমের খারাপ লাগেনি, কারণ ওয়েদারটা সম্পূর্ণ অনেকটা ঠান্ডা পাহাড়ের উপরে। কোনো রকমের বৈদ্যুতিক পাখারও প্রয়োজনীয়তা মনে হয়নি আমাদের কাছে। খাবার দাবার শেষে আমরা দ্রুত বেরিয়ে পড়েছিলাম চারপাশ দেখার জন্য। বোগা লেকের চারপাশের আবহাওয়া দেখে আমরা প্রায় অবাক হয়ে গিয়েছিলাম। এত সুন্দর পরিবেশ অপেক্ষা করবে আমাদের জন্য আমরা ভাবতেই পারিনি। পরের দিনে আমরা নেমে পড়েছিলাম বগা লেকের পানিতে। পরিষ্কার পানিতে গোসল করতে আমাদের খুবই ভালো লাগছিল। হ্রদের পানিতে কিছু ছোট ছোট মাছও পাওয়া যাচ্ছিল। এজন্য প্রকৃতির এক অপূরূপ লীলাভূমি। ওই দিন রাতে আমরা বারবিকিউর আয়োজন করেছিলাম। সবাই পেট ভরে বারবিকিউ খেয়েছিলাম। সকালবেলা আমরা আমাদের গাইডের সাথে রওনা দিয়ে দিয়েছিলাম কেওক্রাডুঙ্গের উদ্দেশ্যে। কেওক্রাডুঙ্গে ওঠার জন্য বগা লেক থেকে আপনি ট্রেকিং করেও যেতে পারেন, কিংবা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারেন। আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা ট্রেকিং করে উঠবো পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপরে ওঠার জন্য আপনাকে ছোট ছোট বাঁশ সাথে নিয়ে যেতে হবে, যেগুলো আপনাকে মাটির মধ্যে খুঁড়ে খুঁড়ে উপরে উঠতে হবে। পাহাড়ে ওঠা
ছিল আমাদের জন্য একটি রোমাঞ্চকর ব্যাপার এবং সাথে এটি অনেকটা কষ্টসাধ্য ছিল, যেহেতু আমরা সবাই শহুরে, তাই আমাদের এত দূর হাঁটার কোনো অভ্যাস ছিল না। দীর্ঘ 4 ঘন্টা ধরে আমরা পাহাড়ে উঠতে থাকলাম। যাত্রাপথে আমরা একটি ঝর্ণা দেখতে পাই, সেখানে কিছুটা বিশ্রাম নিয়ে নিলাম। ঝর্ণার স্নিগ্ধ আবহাওয়া আমাদের সবার মনকে শান্ত করে দিল। অনেকক্ষণ হাঁটার পরে আমরা একটি ছাউনিতে বিশ্রাম নিলাম। সেখানে লেবুর শরবত পাওয়া যাচ্ছিল। সবাই লেবুর শরবত খেলাম বাঁশের কঞ্চিতে করে। আবার তেঁতুলের জুসও পাওয়া যাচ্ছিল। তুলনামূলকভাবে তেঁতুলের শরবতটি খুবই বেশি মজা ছিল। একটা একসময় আমরা প্রায় গন্তব্যে পৌঁছেই গিয়েছিলাম। ভাই ফুয়া দৌড়াইতেছে, দেখ বিড়ি ফুয়া বিড়ি বিড়ি এখানে মুখে লাগা, জীবনের উপরে উঠে গেছে, দৌড়াইলাম লাগা আল্লাহ। কেওক্রাডংয়ের চারপাশটা অপূর্ব সুন্দর। এখানে থাকার জন্য রয়েছে কুটির। আকাশের আবহাওয়াটা ছিল চমৎকার। অপরূপ প্রকৃতির মাঝখানে আমরা হারিয়ে গেলাম। কুটিরের বারান্দা দিয়ে দেখা যাচ্ছিল পাহাড়ের ভাঁজে অবস্থিত ছোট ছোট গ্রাম। সবুজ প্রকৃতি যেন আমাদেরকে বারবার স্বাগতম জানাচ্ছিল। বারান্দায় বসে আমরা খানিকটা বিশ্রাম নিয়ে নিলাম। বিকালবেলা আমরা চারপাশ দেখার জন্য বের হয়েছিলাম। কাছে ছিল কেওক্রাডংয়ের চূড়া এবং একটি হেলিপ্যাড। হেলিপ্যাডের যে অংশটি ছিল সেই অংশে প্রায় মেঘ বয়ে যাচ্ছিল। এত বাতাস এবং চারপাশে খালি ঘন পাহাড়ের পাদদেশ দেখা যাচ্ছিল। আমরা মেঘের রাজ্যে চলে এসেছিলাম। আমাদের চারপাশ দিয়ে মেঘ বয়ে যাচ্ছিল। ঘন কুয়াশার মতো মেঘ বওয়া দেখে আমরা প্রায় অবাক হয়ে গেলাম। কখনো ভাবতে পারিনি যে তুলোর মতো মেঘ আমরা দেখতে পাবো। যে মেঘ সবসময় আমরা আকাশে দেখতে পাই সেটা আজ আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে। এর থেকে অবাক করার দৃশ্য আর কি হতে পারে। চারপাশে মনে হচ্ছিল যেন শীতকালের মতো কুয়াশা পড়েছে। কুয়াশার কারণে যেন কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশার ঠিক মাঝখানে দেখা যাচ্ছিল দিগন্তের গ্রামগুলো, ছোট ছোট গ্রাম যেগুলো পাহাড়ের মাঝখানে অবস্থিত, আর ছোট ছোট টিলা যেগুলো প্রায় সমগ্র দুরন্ত ব্যাপী ছড়িয়ে আছে। কেওক্রাডংয়ের উপরে রয়েছে একটি ফলক এবং একটি রাজার বাসা। আমরা রাজার বাসার ঠিক সামনে একটি বসার স্থানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম এবং চারপাশের প্রকৃতি উপভোগ করলাম। সত্যি চমৎকার একটা অনুভূতি ছিল। অবশ্যই এলো ছবি তোলার পালা। কেওক্রাডংয়ের চূড়ায় আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম নিজেদের। সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য ছবিগুলো ছিল একদমই পারফেক্ট। পাহাড়ের উপরে আমরা বনমোরগ খেয়েছিলাম, যেটা বাঁশের কঞ্চিতে রান্না করা হয়েছিল। এছাড়াও খিচুড়ি সহ সতেজ নানা সবজি আমরা খেয়েছিলাম সেখানে। আপনি যদি একটি বাজেট ট্রিপে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি রোমাঞ্চকর অভিজ্ঞতার উপলব্ধি পেতে চান, তবে কেওক্রাডং অভিযান আপনার ভ্রমণ লিস্টের সর্বপ্রথম থাকবেই থাকবে। আজ এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।